বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার কারাগারের বাইরে থাকা অথবা দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বিএনপির যে আবেদন এসব নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনেও এই প্রসঙ্গটি উঠে এসেছে। ফলে রাজনৈতিক মহলে এই যে আলাপ আলোচনা হচ্ছে বেগম জিয়ার অসুস্থতা কিংবা বিদেশ যাওয়ার বিষয়ে প্রসঙ্গ নিয়ে, তা আসলে বাংলাদেশের রাজনীতির কোন দিকে নিয়ে যাচ্ছে বা রাজনীতিতে কী প্রভাব রাখছে, আসলে সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করি জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আমন্ত্রিত অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন এবং আওয়ামী লীগ নেতা জনাব হাবিবে মিল্লাত এমপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব খায়রুল কবির খোকন, এই মুহূর্তে আসলে বিএনপির রাজনৈতিক অগ্রাধিকার কোনটি? ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার আজকে আমাদের আরেকজন সম্মানিত আলোচক আমাদের ডক্টর হাবিব মিল্লাত জাতীয় সংসদ সদস্য সাহেব, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ। তো আমাদের রাজনীতি তো এখন আমাদের রাজনীতি তো বিএনপি তো রাজনীতির মধ্যে আছে। বিএনপি একটি রাজনৈতিক দল, এক উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। সেই দল হিসাবে তো আমাদের যে স্বাভাবিক যে রাজনীতির যে আমাদের কর্মকাণ্ড যেগুলা হওয়া উচিত, আমাদের দলীয় কর্মকাণ্ড দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য সবই আমরা করার চেষ্টা করছি। কিন্তু আসলে কি সেখানে রাজনীতি করার যে মানে অনুকূল পরিবেশ যাকে বলা হয়, সেটা কি আমাদের দেশে এখনো বর্তমানে কি বিরাজমান? আমরা তো দেখতে পাচ্ছি সেখানে যে আমরা যারা রাজনীতি করছি, যারা আমরা বিরোধী দল হিসাবে আমাদেরকে এখন তারা তো মনে হচ্ছে যে আমরা যে দেশে স্বাধীন দেশে আমরা পরাধীন, আমরা একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের নাগরিক বলে আমার কাছে অনেক সময় মনে হয় না, যখন দেখি যে আমাদের যে এই মৌলিক অধিকারগুলি, আমাদের যে বেসিক মৌলিক যে অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলি, আমাদের সংবিধান যে অধিকারগুলি আমাকে একজন নাগরিক হিসেবে দিয়েছে, সেই অধিকার থেকে যখন আমি বঞ্চিত হই, আমার সেই অধিকার যখন সংরক্ষণ হয় না, সেখানে খর্ব করা হচ্ছে একটি কর্তৃত্ববাদী সরকারের। আপনি কি দুইটি উদাহরণ দিয়ে বলতে পারবেন কোন কোন অধিকারগুলো খর্ব করা হয়েছে? খর্ব করা, ডেফিনেটলি খর্ব করা হচ্ছে। যেহেতু আমার মত প্রকাশের যে আমাদের যে স্বাধীনতা, সেটা তো খর্ব করা হচ্ছে। তারপরে আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে ভোটাধিকার, আমাদের যে কথা বলার অধিকার, যেখানে আমরা সব কথা আমরা বলতে পারি না, সংবাদপত্র সব কথা বলতে পারে না, কিছু তাদের মানে সে লাগাম টেনে ধরা হচ্ছে, তাদেরও বিরুদ্ধে মামলা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে, তাদের অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হচ্ছে, তাদেরকেও একটা রক্তচক্ষের মধ্যে রাখা হয়েছে যেন সত্য ঘটনা, দেশের যে অপকর্ম, দেশে যে লুটপাট দুর্নীতি চলছে সেই কথাগুলো যেন পত্রিকাতে না আসে, তা তো দেখি। তাছাড়া আমাদের বিরুদ্ধে যখন মিথ্যা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, আমি যখন মিছিল মিটিং করতে চাই, আমার সংবিধান যেটাকে আমাকে দিয়েছে, অধিকার দিয়েছে যে আমার স্বাধীন দেশে আমি মিছিল মিটিং সমাবেশ মত প্রকাশের স্বাধীনতা করতে পারবো, সেই যখন আমরা অনুষ্ঠান করতে যাই, তখন যখন পুলিশি নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা, গুম, খুন চলে আসে, আমার নামে 75টি মামলা কেন হলো, সেখানে সেই প্রশ্নটা আমি উত্তর দিতে চাই যে আমি একজন সচ্চা রাজনীতিবিদ, আমি আমার বিরুদ্ধে, আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করি নাই, আমি নিয়মতান্ত্রিক ভাবে আমি কাজ করছি, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। সরকার যে কর্তৃত্ববাদী সরকার, এই যে মিডনাইট সরকার, বিনা ভোটের সরকার, রাত্রিবেলা সরকার ক্ষমতায় এসছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এটা তো আমার কথা না, গোটা পৃথিবী দেখছে আজকে যে গণতান্ত্রিক রাষ্ট্রের মানে আজকে তালিকায় 100 দেশের গণতান্ত্রিক সম্মেলন যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন যে আমন্ত্রণ জানিয়েছে, তার মধ্যে আমাদের বাংলাদেশের নাম নেই, কিন্তু সেখানে আমরা মালদ্বীপ, ভারত, ভুটান, নেপাল এইসব দেশ রয়েছে, কিন্তু আমাদের দেশের নাম এখনো মানে সেখানে দেওয়া ওঠে নাই। কারণ একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরশাসক হিসাবে তারা চিহ্নিত করছে আমাদের একটা স্বাধীন দেশের নাগরিক, যে দেশের লক্ষ শহীদের এক সাগরের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মামুনের সংগ্রামের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, এত লড়াই সংগ্রাম করে সেই স্বাধীন দেশের নাগরিক আমরা 50 বছর পর সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, কিন্তু আমরা আমাদের দেশ আজকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে না, মানে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। এবং গণতান্ত্রিক সূচকে আমরা দেখেছি সিএমএম একটি প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের, তারাও কদিন আগে একটি প্রতিবেদন দেখেছে যে 20টি গণতন্ত্রের সূচকের মধ্যে 16টি মানে সেখানে নিম্নগামী এবং রেড সিগন্যাল, এবং বাংলাদেশে
যে গণতন্ত্র নাই, কর্তৃত্ববাদী শাসন, সেটা একনায়কতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভয়ঙ্করভাবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সে ফরেন বিভাগ থেকে একাধিকবার বলা হয়েছে, এবং সমস্ত বিদেশি সেটা জাতিসংঘ বলেন, সেটা নিরাপত্তা পরিষদ, তারাও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে। তা আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন গণতন্ত্রের নেত্রী যে যে তার নাগরিক অধিকার, সে সুচিকিৎসা পাওয়ার অধিকার রাখে, দেশের বাইরে চিকিৎসা করতে পারে। বেগম খালেদা জিয়া যে আমাদের দেশে গণতন্ত্র উত্তরণ ঘটিয়েছেন, তার যে আমি অতি ইতিহাস বাদই দিলাম, সে 3 বারের প্রধানমন্ত্রী, সেটা বাদে দিয়ে বিএনপির চেয়ারপারসন, তারপরে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সে পত্নী, এবং তিনি রাষ্ট্রপতির পত্নী, স্বাধীন ঘোষকের পত্নী, তিনিও একজন মুক্তিযোদ্ধা বলা যায়। সেই স্বাধীনতা যুদ্ধের সময় তিনিও গৃহান্তরীণ ছিলেন, দীর্ঘ 8-9 মাস তিনি গৃহান্তরীণ ছিলেন তার অবুঝ 2 শিশুপুত্রকে নিয়ে। আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়াও কিন্তু 9 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী একটি সামরিক জান্তার বিরুদ্ধে, সামরিক জান্তাকে অনেকে আহ্বান জানিয়েছিল, বলেছিলেন অনেক নেতা নেত্রী, আই এম নট আনহ্যাপি বলেছিলেন। একটি গণতান্ত্রিক সরকারের কাছে রাতের অন্ধকারে যখন ক্ষমতা দখল করা হয় বন্দুকের জোরে, তখন যদি কোনো নেতা নেত্রী বলেন, গণতন্ত্রে যারা অনেকে মানুষকন্যা বলে তারা দাবি করেন, তারা যদি আজকে বলেন যে সেখানে যে তিনি খুশি হয়েছেন আই এম নট আনহ্যাপি একজন সাংবাদিকদের সব প্রশ্নের উত্তরে, তখন তো বুঝতে হবে যে গণতন্ত্রে কারা বিশ্বাস করে। আজকে সেই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আপসীন লড়াই করে তিনি দেশ নেত্রী উপাধি পেয়েছেন, এবং তিনি অনেক রক্ত শ্রম গাম দিয়ে মানে জীবন বাজি রেখে লড়াই করেছেন, জেল খেটেছেন, মার খেয়েছেন, মামলা খেয়েছেন। তিনি লড়াই করে মানে আপসীন নেত্রী হয়েছেন, এবং এই দেশের জনগণ তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু আজকে সে একজন সাধারণ সিনিয়র নাগরিক হিসাবে, এই দেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে একজন প্রধানমন্ত্রী বাদী দিলাম, তার আজকে সুচিকিৎসার জন্য আজকে তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তার আজকে চিকিৎসা হচ্ছে না। তার চিকিৎসার কথা বলে আজকে প্রধানমন্ত্রী যে কথা বলছেন যে খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি, এটা কি বেশি নয়? চিকিৎসা করতে দিয়েছি। এই যে তার দাম্ভিকতা, অহংবোধ, এবং একজন প্রধানমন্ত্রীর বক্তব্য, সেটা হতে পারে না। আমি যে যদি বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন, তাহলে এই ধরনের একজন নাগরিক, উনি সবারই প্রধানমন্ত্রী মনে করেন, উনি মনে হচ্ছে যে উনি শুধু আওয়ামী লীগেরই প্রধানমন্ত্রী, কিন্তু জনগণের প্রধানমন্ত্রী নন। তাহলে তার কাছ থেকে এই ধরনের বিদ্বেষমূলক ব্যক্তি, আক্রোশমূলক কথা, মানে তার চিকিৎসা উনি চাচ্ছেন কি, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, এই কথার মানে জীবন মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু সেখানে আমরা একজন প্রিয় ব্যক্তি, তার একজন মানুষের জন্য তাদের প্রিয় ব্যক্তিরা, স্বজনরা সর্বশেষ পর্যন্ত ক্যান্সারের রোগী মুমূর্ষু অবস্থা, লাইফ সাপোর্টে, তারপরে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার আজকে এই অবস্থার কারণে বিদেশে ট্রিটমেন্ট করতে দিচ্ছে না। অনেকে চোখের চিকিৎসা করার জন্য যান, অনেকে দেখলাম বিভিন্ন মানে অজুহাতে 19 রাষ্ট্রপতি থেকে ট্রিটমেন্ট করতে। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি বলছেন যে ক্যান্সারের রোগী, আপনি কি চিকিৎসকের বরাত দিয়ে আপনি কি এই কথা বলছেন? জনাব খায়রুল কবির খোকন, তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তার মানে জনাব খায়রুল কবির খোকন, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে জানার। আপনি যে বলছেন ক্যান্সারের রোগী, আপনি এটি কাকে বলছেন, এবং চিকিৎসকরা কি এই ঘোষণা দিয়েছে কিনা? না, আমি ক্যান্সারের রোগী আমি কথা বলি না, একটা ক্যান্সারের রোগীর ক্ষেত্র মানে বলছি যে উনি অনেক জটিলতায় ভুগছেন। উনি কিডনির সমস্যা, লিভারের সমস্যা রয়েছে, তারপরে ব্লাডের হিমোগ্লোবিন মাত্রা কমে গিয়েছে, এবং তার ডায়াবেটিক লেভেল অনেক কমে গিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এবং 76 বয়স্ক একজন আমাদের নেত্রী, সেখানে এত বয়স্ক একজন মহিলা, তার যে চিকিৎসা দরকার, এই দেশের যে চিকিৎসক মেডিকেল বোর্ড করছেন, তার চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো খুব জরুরি। এই দেশে তাদের যে প্রয়োজনীয় যে চিকিৎসার যে সেটা অপ্রতুল, সেটা বলেছেন মেডিকেল যারা কর্মকর্তা, তারা বলেছেন সেটা তাদের বাংলাদেশে নেই। তাকে তার চিকিৎসা বাইরে নেওয়া জরুরি। যদি খোদা না খাস্তা তার শারীরিক অবনতি হয়, কোনো আল্লাহ না করুক তার কোনো দুর্ঘটনা ঘটে, সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই বর্তমান প্রধানমন্ত্রী এই দেশের সরকারকে বহন করতে হবে। কারণ আমি মনে করি না করে আরো বিস্তারিত শোনার জন্য জনাব খায়রুল কবির খোকন, আপনার কাছে আমি আসবো। আপনার কথা সূত্র ধরে প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত এমপির কাছে যেতে চাই। জনাব খায়রুল কবির খোকনের অভিযোগ দুটি। একটি হলো যে তাদের গণতান্ত্রিক অধিকারগুলো সরকার খর্ব করছে, দ্বিতীয়ত হলো তাদের দলের চেয়ারপারসনকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। খায়রুল কবির ভাই সাবেক তুখোড় ছাত্র নেতা, বর্তমানে বিএনপি নেতা। তিনি চমৎকার বলেন, এবং যে কথাগুলি বলতে চান গুছিয়ে বলেন এবং যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন। আসলে তিনি চমৎকার একজন বক্তা, এবং সত্যিকার অর্থে তিনি যা বলেছেন তার দলের
কথাগুলোই বারবার বলার চেষ্টা করেছেন। এখন আমাদের বুঝতে হবে যে মত প্রকাশের স্বাধীনতা বা গণতান্ত্রিক অধিকার হরণ সম্বন্ধে যে কথাগুলো তিনি বলেছেন, আপনি দেখেন আজকে খায়রুল কবির খোকন ভাই এই আপনাদের নিউজ 24-এ কোন কথাটি বলার চেষ্টা করছেন যেটা বলতে আপনি বাধা দিয়েছেন বা সরকারের পক্ষ থেকে বাধা দিয়েছে বা আমরা কেউ বাধা দিয়েছি তাকে বলার জন্য। বারবার মত প্রকাশের স্বাধীনতা বলছেন, খর্ব হচ্ছে, অথচ তারা কিন্তু তাদের কথাগুলো বারবার বলেই যাচ্ছেন। এটা আসলে দোষ দেওয়ার জন্য, দোষারোপ করার জন্যই দোষারোপ, এবং সরকারের বিরুদ্ধে বলতে হয়, সেজন্যই অবস্থাটা। আপনি বলেছেন যে সংবাদপত্রের লাগাম টেনে ধরার জন্য বিভিন্ন কিছু করা হয়েছে। যারা প্রকৃত সংবাদকর্মী, যারা প্রকৃত আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, তারা কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পাঠ করেন এবং প্রদর্শন করেন এবং আমাদের নিউজ পেপারে ছাপেন। কিছু কিছু ভুইফোর সাংবাদিক, কিছু কিছু ভুইফোর সংবাদপত্র যারা মানুষের চরিত্র কিংবা সামাজিক মিডিয়া মানুষের চরিত্র কালিমা লেপন করার জন্য বিভিন্ন ধরনের কাল্পনিক চিত্র প্রদর্শন করেন। এবং গত পরশু তিনি বেগম খালেদা জিয়া লাইভ সাপোর্টে আছে এরকম একটা আইসিইউ ছবি কিন্তু ভাইরাল হয়েছিল, আপনারা সবাই দেখেন, আমি দেখছি। ওই ডিজিটাল টেকনোলজিটা তাদের বিরুদ্ধে, ডিজিটাল আইনটা তাদের বিরুদ্ধে। আজকে বলেন সঠিক সংবাদ পরিবেশন করে কারোর বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কিনা? আপনি অপরাধ করবেন আর অপরাধ করার সে বিচার হবে না, তা তো আসলে হতে পারে না। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, এটা সম্ভব শুধুমাত্র সামরিক শাসকদের সময়ই, যখন হাজার হাজার মুক্তিযোদ্ধাকে বিচারের ঘন্টার মধ্যে মেরে ফেলা হয়েছে, বিচার পরে হয়েছে, আগে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সেই দিনগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এখনো ভোলে না, এখনো কিন্তু ভোলে নেই। আপনি ভোটাধিকারের কথা বলেন, আসলে সত্যিকার অর্থে অতীতের দিকে একটু তাকাতে হবে, কারা ভোটের রাজনীতিকে বাংলাদেশে নষ্ট করেছে। জিয়াউর রহমানের হানা ভোটের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। এটা কি ধরনের ভোট যে মানুষকে একজনকে হ্যাঁ অথবা না দিতে পারবে এবং 99% বেশি হ্যাঁ ভোট পড়ে গেছে। কিংবা আপনাকে যখন গণতন্ত্র সামরিক শাসকরা, জিয়াউর রহমান যখন সামরিক প্রধান সামরিক আইন প্রশাসক থাকার সময় এবং পরবর্তীতে রাষ্ট্রপতি নিজেকে নিজেই ঘোষণা করেন এবং নিজেকে নিজে লেফটেন্যান্ট জেনারেল পদবি দিয়ে দেন, এমন সমস্ত নীতি ভেঙে তিনি দল গঠন করেন বিভিন্ন দল ছুটদের নিয়ে। এটা কোন গণতন্ত্র? আমরা আসলে বুঝতে আমাদের জন্য কষ্ট হয়। এই গণতান্ত্রিক ধারাবাহিকতায় হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছে বিএনপি, ভোটাধিকার নষ্ট করেছে তারাও কিন্তু বিএনপি। আপনি চিন্তা করে দেখেন, যখন একবার নির্বাচন হয়েছিল বিএনপির সময়, জিয়াউর রহমানের সময়, সেই নির্বাচনে বিএনপির অবস্থাটা দেখেছিলেন কিভাবে ভোট নিয়ে করেছে নির্বাচন ব্যবস্থা। আগে তো নির্বাচন ব্যবস্থা তো খারাপ ছিল না। সেই নির্বাচন ব্যবস্থা 300টির মধ্যে একটি ভোট, একটি সেন্টার নিয়ে কথা হয়েছে 73 সনে, 299টি নিয়ে কোনো কথা হয়নি। আর ওই 79 সনে প্রত্যেকটি নিয়ে কথা হয়েছে। এর পরবর্তীকালে জেনারেল জিয়াউর রহমান আসলেন, তিনি এসে যেটি জেনারেল এরশাদ আসলেন, তিনি জেনারেল জিয়া যেটুকু নষ্ট করে দিয়েছিলেন তিনি তাকে শতভাগ পূরণ করে দিলেন। তিনি বিভিন্ন নির্বাচনের নামে প্রার্থী ভোট গোনা হচ্ছে তার আগেই ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। মিডিয়া ডিক্লারেশন আমরা দেখেছি এই সব সময়। গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্র, সেই দুর্নীতিতে পরায়ণ বাংলাদেশকে সঠিক ভিত্তির উপর দাঁড় করাতে হলে সময়ের প্রয়োজন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিচ্ছেন। তিনি কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছেন কিভাবে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হওয়া বিএনপির সময়কাল থেকে কিভাবে, হ্যাঁ দুর্নীতিতে বাংলাদেশে এখনো হচ্ছে না, দুর্নীতি যে ভবিষ্যতে হবে না সেটার কিন্তু গ্যারান্টি আমরা দিতে পারছি না। আমাদের সময় কিছু কিছু দুর্নীতি হচ্ছে, তবে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে সেই তুলনায় কম হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড বেশি দরের তুলনায় সেটা হয়তো বা চোখে লাগছে। তবে একটা ব্যাপার আবার এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে যেটাই হোক না কেন সেটা কিন্তু আইনের আওতায় আসছে। বিচারের আইনের কারণে, ব্রিটিশ আমলের আইনের কারণে, বিভিন্ন আইনের কারণে বিচারের দীর্ঘসূত্রিত হতে পারে, কিন্তু প্রত্যেকেই কিন্তু বিচার আজকে হোক কালকে হোক পরশু হোক বিচারের আওতায় আসছে। এই যে বিচারহীনতার সংস্কৃতি ছিল এই সামরিক শাসনদের সময়, যারা সংবিধানকে ফেলে দিয়ে, সংবিধানকে ভুলুণ্ঠিত করে, সংবিধানকে ব্যবহার না করে যারা শাসক দল যারা ক্ষমতা দখল করেছিলেন, তারা কিন্তু তাদের সময় কিন্তু দুর্নীতি হয়েছে, বিচার হয়নি। এটাই হচ্ছে আমাদের সাথে তাদের পার্থক্য। মামলা হামলা ঝামেলার কথা বলেন, এটা কোন সময় হয়নি? এখনো তো আওয়ামী লীগের কথা, রাত্রেই কথা বলছি আমি এখন সিরাজগঞ্জে, আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে এখনো অমাবস্যার সময় তার রাতে ঘুমাতে পারে না, তাদের প্রচন্ড ব্যথা হয় শরীরে। তো তারা বললো যে কিভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে শুধুমাত্র স্বাধীনতার পক্ষে, স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের কাজ করার জন্য মানুষের কত পঙ্গুত্ব বরণ করেছে, হত্যা হয়েছে, জেল বরণ করতে হয়েছে।
বিরোধী দলে করতে হলে অবশ্যই আপনারা কি কেউ কি ধোয়া তুলসীর কথা এটা বলতে পারেন? আপনারা কি বলতে পারেন যে 14 সনের 13 সনের সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে 14 সনের জানুয়ারি পর্যন্ত আপনারা কি করেছেন? আপনারা দেশ ধ্বংস করেছেন, অগ্নি সংযোগ করে অগ্নি সন্ত্রাস করেছেন, হাজার হাজার খেটে খাওয়া মানুষকে পুড়িয়ে মেরেছেন। ঢাকার বার্ন ইউনিটে যারা মারা গেছে, আল্লাহ তাদের বেহেশতবাসী করুক, তারা কষ্ট নিয়ে মারা গেছেন, যারা বেঁচে আছেন এখনো যারা চিকিৎসা নিতে আসে, যে একবার দেখেন তাদের কি অবস্থা আপনারা করেছেন। সুতরাং আল্লাহ তাআলা তো মানুষের একটা গজব আছে, সেই গজবটা যে কারো উপরে পড়তে পারে এবং অন্যায় করলে তার বিচার আল্লাহ তাআলা তো অবশ্য পরকালে করবেন, কিন্তু এ কালেও করবেন, এটা আসলে দেখতে পাচ্ছি আমরা। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর কথা নিয়ে বিভিন্ন কথা হয়েছে, বিভিন্ন দেশের তালিকার কথা বলা হয়েছে। সত্যিকার অর্থে কে কাকে দাওয়াত করলো, কে কাকে দাওয়াত করলো না, বাংলাদেশের কি আজকে ওই অবস্থা আছে? যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, বিশ্বনেত্রীর আসনে সমাহিত বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে, বাংলাদেশে কর্ণফুলী টানেল, পদ্মা ব্রিজ, বঙ্গবন্ধু সেতু, আমার সিরাজগঞ্জেই হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন, অবকাঠামো সমস্ত কিছু হচ্ছে, সেইখানে কারো দাওয়াতের ভরসা, দাওয়াতের জন্য বাংলাদেশ বসে থাকে না, বরঞ্চ এখন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়। সুতরাং কোথায় কি হলো সেটা ধরে বসে থাকা হবে না। আপনি যদি বিদেশের আদালতের কথাগুলো বলে থাকেন যে গণতান্ত্রিক সূচক বাংলাদেশ পিছিয়ে আছে, সেটা আমেরিকার সিএমএম না কে বলেছে আমি দেখিনি, যাই হোক সত্য করে দিলাম, খোকন ভাই যেহেতু বলেছেন। গণতান্ত্রিক সূচক বাংলাদেশে কার দায়ী? শুধুমাত্র সরকারের, নাকি যারা বিরোধী দল আছেন, বিশেষ করে যারা বড় বিরোধী দল বলে দাবি করেন, তাদেরও দায়িত্ব আছে? শুধুমাত্র একা সরকারের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না, তারা যদি সহযোগিতা না করেন। কি সহযোগিতাটা করেছেন এই ক্ষমতা হারানোর 15টি বছরে আমাকে একটু বুঝিয়ে বলতে হবে যে আমরা জনগণের জন্য এই করতে চেয়েছিলাম, সরকার বাধা দেওয়ার কারণে আমরা করতে পারিনি। আমি আপনার কথা সত্য ধরে করতে চেয়েছিলাম, আমরা শেষ করে নিই। কিন্তু এটা যদি বিশ্বাস করেন, তাহলে কানাডার আদালত যে বিএনপি কে 2বার সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিল, তাহলে একটা বিশ্বাস করলে তো আর একটা বিশ্বাস করতে হবে। তাহলে কি বিএনপি সন্ত্রাসী দল? কানাডার আদালত যেটা বললো সেটা তো একটা বলা দরকার। আপনারা বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলছেন। সত্যিকার অর্থে মানুষকে চিকিৎসা নিয়ে যে রাজনীতি হয়, এটা আসলে বাংলাদেশে সম্ভব। বেগম খালেদা জিয়া একজন 76 বয়স্ক মানুষ, তিনি 2বারের পুরো প্রধানমন্ত্রী, আরো কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তার আর্থ্রাইটিসের প্রবলেম আছে, নি ট্রান্সপ্লান্টেশন হয়েছে, ডায়াবেটিসের প্রবলেম আছে এবং মানসিকভাবে অশান্তিতে আছেন। ক্ষমতায় না থেকে ছেলে দেশে আসতে পারছে না অপরাধের কারণে, মুচলেকার কারণে, বিভিন্ন কারণে। সেই সব দিক বিবেচনা করে অবশ্যই খারাপ আছে, কোনো সন্দেহ নেই। তিনি একদম 16 বছর বা 20 বছর 25 বছরের মানুষের মতো তিনি স্বাস্থ্য করতে পারেন না। কিন্তু আজকে পর্যন্ত রাজনৈতিক ডাক্তার বা রাজনৈতিক নেতৃবৃন্দ বাদে বলেন কোন তার চিকিৎসক, ডক্টর শাহাবুদ্দিন ওনার চিকিৎসা করছেন এখন, তিনি টিম প্রধান, বা আরো অন্যান্য ডাক্তাররা চিকিৎসা করছেন এভার কেয়ার হসপিটালে, বলেন তারা কোনো লিখিত দিয়েছে কিনা, তারা কোনো কাউকে বলেছে কিনা? আপনি সাংবাদিক সম্মেলন দেখবেন, শুধুমাত্র বিএনপির যে সমস্ত ড্যাবের ডাক্তার, কেউ প্র্যাকটিস করেন কেউ প্র্যাকটিস করেন না, তারা এসে বলছেন এই অবস্থা। এটা রাজনীতি। যদি কোনো কারণে, আর বাংলাদেশের যে হসপিটালটিতে আছে, বাংলাদেশের যে কোনো জনগণ, যে কোনো মানুষ সেই হসপিটালে গিয়ে চিকিৎসা পেলে নিজেকে ধন্য মনে করে। মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণেই ওনাকে জেলে, ওনার সঙ্গে একজন, ওনার সাথে একটা সেবা করার জন্য একজন কর্মী ছিল, ওনাকে করোনাকালীন সময় বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল থেকে মানবিকতার কারণেই তাকে বাসায় পাঠানো হয়েছে। বাসায় তার যথেষ্ট লোকজন দেওয়া হয়েছে, তারা দেখভাল করছেন, এবং অসুস্থ হওয়ার পরে সরকারি হসপিটালে নিয়ে এবার কেয়ারে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখন এত সুযোগের পরে যদি আরো মানবিকতা দেখাতে চান, তাহলে তো প্রশ্ন উঠতে পারে 21শে অগস্ট আপনার মানবিকতা করেছিল? যখন সারা বাংলাদেশে 63টি জেলায় বোমা ফুটলো, তখন মানবিকতা কোথায় ছিল? যখন 10টা অস্ত্র এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন, তখন মানবিকতা ছিল? কিংবা বেগম খালেদা জিয়ার ছেলে কোকো জিয়া মারা গেলে যখন গেট বন্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বাইরে দাঁড় করে রাখলেন, তখন মানবিকতা কোথায় ছিল? কিংবা যখন গণভবন থেকে ফোন করা হলো আলোচনার জন্য, তখন যে মুখ ভেঙচি দিলেন, তখন সেই মানবিকতা গুলো কই ছিল? এগুলো অবশ্যই আমাদের দায়িত্ব। মানুষের, আমরা মনে করি তিনি একজন বয়স্ক মানুষ, তিনি তার প্রকৃত চিকিৎসা সেবা পাওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী এভাবে আন্তরিক এই জন্য চিকিৎসা সেবা পাচ্ছেন। সাথে সাথে এটুকুও বলতে চাই যে তার জন্য রাজনীতি করে তাকে অসুস্থ বানিয়ে, রাজনৈতিক হয়তো কিছুদিনের জন্য হয়তো কিছুটা সহমর্মিতা বা কিছুটা সহানুভূতি পাওয়া যেতে পারে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এই ভঙ্গুর শুধুমাত্র এই অবস্থান নিয়ে রাজনীতির ফায়দা লোটা সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার যে চিকিৎসা হচ্ছে, তার বেশি লাগে 2টা
উনি চিকিৎসা পাবেন, এবং সেই ব্যবস্থা কিন্তু হসপিটালে করা হচ্ছে। সুতরাং বিদেশে যাওয়া না যাওয়া এইটা যতক্ষণ পর্যন্ত ওই বোর্ডের ডাক্তাররা না বলবে, ওনার চিকিৎসক ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আসলে এটাকে কখনোই আমরা মনে করি যে রাজনৈতিক একটা সুবিধা নেওয়ার বা রাজনৈতিক একটা ইস্যু তৈরি করার চেষ্টা, এছাড়া অন্য কিছু নয়। জি, একটা বিরতি নেই, ছোট্ট একটা বিরতি নেই। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব খায়রুল কবির খোকন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। জনাব প্রফেসর হাবিবে মিল্লাত এমপি রাজনীতিতে মানবিক অমানবিক প্রসঙ্গ টেনে নিয়ে এলেন, কি বলবেন আপনি? আপনি আপনি আবার জি নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ। আমি শুনতে পাচ্ছি না। আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি 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 বলেন। জি, প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত এমপি রাজনীতিতে মানবিক অমানবিক এই প্রসঙ্গ টেনে নিয়ে এলেন তার বক্তব্যে, আপনি কি বলবেন? হ্যাঁ, তারা তো প্রতিপক্ষকে গায়েল করার জন্য, এই আওয়ামী লীগের এটা তো মানে সহজাত চরিত্র, প্রতিপক্ষকে গায়েল করার জন্য তারা যুক্তি দেওয়া বলবেন। আমাদের ডাক্তার হাবিব মিল্লাত সাহেব, উনি আমাদের প্রফেসর, তারপরে উনি ডাক্তার সাহেব, উনি তো অনেক সজ্জন ভদ্রলোক মানুষ। তা উনি তো তারপরে দলীয় মানে দৃষ্টিকোণের বাইরে তার বক্তব্য রাখা সম্ভব নয়, কিন্তু উনি একজন ডাক্তার হিসেবে একজন রোগীর সেবা দেওয়ার ক্ষেত্রে উনি সেখানে সে কোন দলের কোন মতের, ওটার থেকে বড় বিষয় হলো যে মানবিক দিক, যেটা সে মানবিক বিষয়টা আজকে মানে উপেক্ষিত হচ্ছে আর কি। সেটা মানে আমাদের জন্য দুর্ভাগ্য যে বেগম খালেদা জিয়ার এত পরিবার থেকে সারা দেশের মানুষ, আমরা এত বড় একটি দল, যে দলটি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে, সেই দলের চেয়ারপারসন আজকে সুচিকিৎসার অভাবে এই সরকারের যে রাজনৈতিক যে ব্যক্তিগত আক্রোশ এবং তাকে সুচিকিৎসা না দিয়ে তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এই যে সরকারের যে মানসিকতা, এটার জন্য সরকার এই জনগণের কাছে কিন্তু তাদের জনগণের আদালতের কাঠগড়ায় কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে আজকে হোক কালকে হোক। আজকে তাদের ক্ষমতার দাম্ভিকতায় অহংবোধে তাদের সেই ক্ষমতা দেখিয়ে তারা সেখানে তার যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা তো মানুষ জনগণ দেখছে। কিন্তু ওই যে আমাদের আইনমন্ত্রী যে কথাটি বললেন যে বিএনপি যে দাবি করেছে বেগম খালেদা দেশে বাইরে বানানো, সেটা বইয়ে আইনের বইয়ে নেই, তো এই কথাটা তো সঠিক নয়। আমি এই কথাটা বলতে চাচ্ছি এই কারণে যে ফৌজদারি দণ্ডবিধি 401 ধারার বিধান মতে সরকার শর্তহীন বা শর্ত মুক্ত ভাবে কোন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড স্থগিত কিংবা মওকুফ করতে পারে, এবং খালেদা জিয়ার ক্ষেত্রে সরকার শর্ত মুক্ত ভাবে দণ্ড স্থগিত করেছে এবং মওকুফ নয়। সে আইনে বলা আছে যে সরকার প্রয়োজনে এবং যদি মনে করে যে কোনো সময়ের পরিবর্তন, সংযোজন এবং এটার অন্য কোনো শর্ত আরোপ করতে পারে। অর্থাৎ এরা সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ার, এরা সরকার ইচ্ছা করলে পারে, সেটা সদিচ্ছার উপর, আন্তরিকতার উপরে। কারণ সরকার তো চায় না, সরকার চায় তিলে তিলে সে বিনা চিকিৎসায় সে মৃত্যুবরণ করুক, এটাই মনে হয় সরকারের দৃষ্টিভঙ্গি, মানে সরকারের ইচ্ছা। তা না হলে দেশের বাইরে চিকিৎসা দিতে উনি কি পালিয়ে যাবেন পৃথিবী থেকে? তো উনি আজকে তো জনগণের কাছে তাদের তো একটি প্রশ্ন থেকেই যাবে, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার অভাবে, উন্নত চিকিৎসার অভাবে যদি দেশের বাইরে যেতে না পারে, যেতে দেওয়ার ক্ষেত্রে যে বাধার সৃষ্টি করা হচ্ছে, সেটা তো জনগণ দেখছে। তো সেটা তো আমি আজকে হয়তো আমার অবস্থান থেকে, তাদের অবস্থান থেকে সেটা যুক্তি দেখাচ্ছে যে মেডিকেল বোর্ড বলছে না যে 1900, কিন্তু মেডিকেল আমরা তো জানি যে পর্যাপ্ত তার চিকিৎসার জন্য যেসব সরঞ্জাম বা যেসব এই বিষয় থাকা দরকার সেটার ঘাটতি রয়েছে, তারা বলেছে, মেডিকেল বোর্ডও বলেছে। তারপরে তাদের আপত্তিটা কোথায়? আমার কথা হলো যে যেখানে আইনের এখানে কোনো ব্যত্যয় নাই, সেখানে আইনের কথা বলে তারা খোলা যুক্তি দিয়ে সেটাকে বেগম খালেদা চিকিৎসা করতে দিচ্ছে না। এই যে তাদের যে মানসিকতা, সেটা কারণ কি? সেটা বেগম খালেদা জিয়াকে ভয় পায়, বিএনপি কে ভয় পায়। তাই আজকে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে আসুক চায় না, কারণ তারা বেগম খালেদা জিয়া
বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা মামলা, সেটা ভুয়া মামলা, সেই মামলার কোনো ভিত্তি নেই। এটা 111 এর ফখরুদ্দিন সাহেব দিয়েছিল, সেটা বর্তমান প্রধানমন্ত্রীর নামেও ছিল, সেখানে 14টা মামলা ছিল, তার বিরুদ্ধে 8,000 কোটি টাকার মানে দুর্নীতির মামলা ছিল। তারা ক্ষমতায় এসে সমস্ত মামলাগুলি 7,232টি মামলা প্রত্যাহার করে নিয়েছে এবং তাদের ক্ষমতা দেখিয়ে তার ক্ষমতা সেই মামলা প্রত্যাহার করেছে। কিন্তু বেগম খালেদা জিয়া কোনো সম্পৃক্ততা না পেয়ে বিদেশ থেকে চ্যারিটেবল ট্রাস্টের টাকা পাঠিয়েছে, অন্য একটি সরকারের টাকাও না, আমাদের দলের আমাদের শুভাকাঙ্ক্ষী তারা পাঠিয়েছেন আমাদের সেখানে আমাদের এই দলের ফান্ডে, সেটা কিন্তু মানে সরকারের কোনো টাকা না, সেই টাকাটা 1 টাকা ইয়ে হয় না, দুর্নীতি তছরূপ হয়নি, সেই টাকা 8 কোটি টাকা রূপান্তর হয়েছে সুদে, আসলে 1টি টাকাও সেখানে দুর্নীতি হয়নি। তারপরে সেইটাকে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করার অজুহাত দেখিয়ে একটা খোলা যুক্তি দাঁড় করিয়ে একটি ক্যাঙ্গারু আদালত থেকে ফরমাইশি রায় দেওয়া হয়েছে। সেই রায় দেশের মানুষ যে তার বিরুদ্ধে যে 2,10,00,000 টাকার একটা প্রধানমন্ত্রী 2,10,00,000 টাকা দুর্নীতি করবে, এটা এই দেশের একটা শিশু পাগল এটা বিশ্বাস করবে না। এই কারণে, কারণ এটা শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার জনপ্রিয়তায় আকাশচুম্বী জনপ্রিয়তা ঈর্ষা নিতে হয়ে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। যে কথা আমি আপনার কাছে আবারও আসছি জনাব খায়রুল কবির খোকন, অনেক ধন্যবাদ। আরো একবার আমি আপনার কাছে আসবো বলে আশা করছি। প্রফেসর হাবিবি মিল্লাত, জনাব খায়রুল কবির খোকনের অভিযোগ যে বেগম জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, কি বলবেন আপনি? দেশে বাইরে আছেন অপরাধের কারণে, আপনি দেখেন জি প্রফেসর ডক্টর হাবিবি মিল্লাত বলুন। যে কথা বলছিলাম আমি, সেটি হচ্ছে পিকে হালদার কিন্তু যার সম্বন্ধে আপনার বলা হয়। জনাব খায়রুল কবির খোকন, আমি আবার আপনার কাছে আসবো, আপনার বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আমি আবারও আপনার কাছে আসবো আশা করছি, কিন্তু আপনার এইসব অভিযোগ নিয়ে আমরা একটু আওয়ামী লীগের বক্তব্য শুনি। জি প্রফেসর হাবিবি মিল্লাত বলুন আপনি এবার। আপনি দেখেন পিকে হালদার তিনি কিন্তু তেমন কিছুই করেন নাই, কি করেছেন কয়েক হাজার কোটি টাকা অন্যের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন। এটা কোনো অপরাধ বলে মনে করছে না আমার বিএনপি বন্ধু, কিংবা বেসিক বেঞ্চের বাচ্চু সাহেব কিন্তু একই কাজ করেছেন, যে অন্যের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন। এগুলো সরাসরি চুরির পর্যায়ে পড়ে। তেমনি ভাবে যে কাজে যে অ্যাকাউন্টে টাকাটি রাখার কথা ছিল সেই অ্যাকাউন্টে না রেখে যদি অন্য অ্যাকাউন্টে রেখে সেটা 8 কোটি হোক আর 800 কোটি হোক, সেটা তো আসলে সেই কাজে ব্যবহার হয়নি। যে কাজের জন্য দেওয়া হয়েছিল বগুড়াতে একটি এতিমখানা করার জন্য, আমার পাশের এলাকায় বগুড়া, আজকে পর্যন্ত এতিমখানার একটি ইটও পড়েনি। সুতরাং সেটা নিয়ে কথা বলেন, ভুয়া মামলা বলাই যেতে পারে, বিভিন্ন রাজনৈতিক কথা বলতেই হবে, কারণ আমরা তো এসেছি মানুষকে কনভিন্স করার জন্য যাতে মানুষ এই কাজগুলো করে। এখন সত্যি কথা বিএনপি সবসময় বলে যে বিচার বিভাগকে সমস্ত বিভাগ থেকে নিরপেক্ষ রাখতে হবে, সম্প্রশাসনিক কোনো ইন্টারফেয়ার করা যাবে না, এগুলো করা যাবে না। কিন্তু আবার বেগম খালেদা জিয়ার ব্যাপারে কিন্তু বলছেন যে প্রশাসনিক আদেশের মাধ্যমেই কিন্তু এটা হওয়া সম্ভব। তার অর্থ হচ্ছে সব ব্যাপারে যাই বলি না কেন, এইখানে কিন্তু প্রশাসনিক হুকুমটা দিলে আমাদের জন্য ভালো হয়। দ্বিতীয়টি হচ্ছে যে আপনারা হয়তো একটা আইনের একটা ধারা আমরা পড়ে শোনাতেই পারি এবং সেটা মনে হতেই পারে যে এই আইনের ধারার মাধ্যমে এটা হওয়া সম্ভব, কিন্তু আইনের ধারার সাথে, যদি আমি আইনজীবী নই, আইনের ধারার সাথে অন্যান্য ধারাগুলি সাংঘর্ষিক কিনা কিন্তু কমপ্লিমেন্ট করে কিনা সেগুলো কিন্তু সাথে সাথে দেখতে পারবেন। বিজ্ঞ আইনজীবীরা সেই কাজটি করে থাকেন। সুতরাং একটি ধারা পড়েই যে কাউকে ক্ষমা করে দেওয়া যাবে বা কাউকে ক্ষমা করা যাবে না। আরেকটি ছোট কথা, সেটি হচ্ছে যে যদি কেউ দোষ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি দরখাস্ত করেন, তাহলে তিনি কিন্তু অনেক খুনের আসামিকেও মাফ করে দিয়েছেন। সুতরাং এখানে কি হবে আমরা জানি না, এবং আমাদের আইনমন্ত্রী কিন্তু সরাসরি বলেছেন যে তিনি যদি দরখাস্ত করেন নতুন করে নতুন পরিস্থিতিতে, তাহলে হয়তো সরকার বিবেচনা করে দেখতে পারে। আপনারা একটা আন্তরিকতার কথা বলেন, মানবিকতার কথা বলেন, সব কথাই বলেন, কিন্তু যারা কষ্ট করে একই ধরনের অপরাধ করে বছরের পর বছর জেলে আছে এই গরমের মধ্যে গাদাগাদি করে শুয়ে, তাদের ব্যাপারে কি মানবিকতা নেই? সুতরাং তা একজনের কাছে দেখাতে গেলে তারা তো বলতে পারে যে আমাদের দোষটা কি। এছাড়াও আরেকটা কথা চিন্তা করতে হবে যে আইনের আশ্রয় নেওয়ার কিন্তু সুযোগ সবসময় আছে এই ব্যাপারটিতে। এটা তো অ্যাপিলেট ডিভিশনে একটা মামলা চলছে, এই মামলার সিদ্ধান্ত আসতে 10টি বছরের সময় লেগেছে। যদি ভুল না করে থাকি 51 বারেরও বেশি মামলার তারিখ পিছানো হয়েছে এই কারণেই যে উপস্থিত না হওয়ার কারণে। সুতরাং এই মামলার রায়টি সময় নিয়ে সকলকে সমান সুবিধা দিয়ে
তারপর মামলার রায়টি দেওয়া হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউই না। প্রধান বিচারপতির বিচার হতে পারবে কি পারবে না এই প্রশ্ন করলে তো যুক্তিসঙ্গত নয়। প্রধান বিচারপতি হন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হন, যে এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। সুতরাং মামলা হবে না, কিন্তু তাকে প্রমাণ করতে হবে মামলাটা মিথ্যা, অথবা যারা মামলাটি করেছে তাদের প্রমাণ করতে হবে মামলাটি সত্য, এবং এটা আইনগতভাবে লড়াই করে করতে হবে, অন্য কোনো কারণ নেই আসলে। আমি একজন চিকিৎসক, সত্যিকার অর্থে আমি চিকিৎসক হিসেবে এটুকু বুঝি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কোনো রোগী আমার কাছে আসে, তাকে চিকিৎসা করার দায়িত্ব আমার, এবং সুচিকিৎসা দেওয়ার দায়িত্ব আমার এবং প্রত্যেকটি ডাক্তারের। এটাই এভার কেয়ার হসপিটালের ডাক্তাররা করছেন। তারা বলছেন আমরা যে চিকিৎসাটি দিচ্ছি সেই চিকিৎসাটি সঠিক আছে, এবং এই বয়সের একজন রোগীকে এই কমপ্লিকেশন থাকার পরে এই চিকিৎসাটাও যৌক্তিক পৃথিবীর যেখানে যান না কেন। কিন্তু যদি বলেন যে আবার প্রধানমন্ত্রী হলে মানসিক শান্তি স্বস্তি ফিরিয়ে পাবে, তাহলে তো আসলে এটা ডাক্তারদের পক্ষে সম্ভব না। কিংবা বড় ছেলেকে মুচলিকে দেশ ছেড়েছে, তাকে সসম্মানে দেশে এনে তাকে প্রতিষ্ঠিত করেন, এইটা কিন্তু ডাক্তারদের পক্ষে সম্ভব না। কিংবা বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসেন, এতে মনের শান্তি ফিরে পাবো, তাহলে কিন্তু ডাক্তারের পক্ষে এই কাজগুলো কখনোই সম্ভব না। মামলা হামলা এগুলো অনেক হয়েছে, বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে, এবং এটা আমাদের এই তৃতীয় বিশ্বে বা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ধারা, সবগুলো মামলা সঠিক। কারণ মামলা হতে পারে, বিচার তো হয়নি সকলে, কিংবা সাজা তো হয়নি। মামলা হওয়া আর বিচারে সাজা প্রাপ্ত হওয়া কিন্তু আবার দুটো ডিফারেন্ট জিনিস। আমি যদি আইনজীবী না, তবে এইটুকু সেন্স সকলেরই আছে, এবং সকল কথাটি সত্য সকলেই কিন্তু জানেন। সুতরাং মামলা হলে মামলার বিরুদ্ধে লড়তে হবে, এবং কোনো কারণে যে মামলা হতে পারবে না তা তো না। আমি এর আগে কিন্তু উদাহরণ দিয়েছিলাম কোন সময়টিতে কেন মামলাগুলো হয়েছে, কেন অগ্নি সন্ত্রাস করলেন, কেন নির্বাচন না করার গণতান্ত্রিক অধিকার, অংশগ্রহণ না করা, কিন্তু নির্বাচন প্রতিহতের অধিকার কে দিল? সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলে 6 দিন আগে নির্বাচন থেকে প্রত্যাহার করে নেওয়ার এই যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার একটা পায়তারা, এই জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার একটা পায়তারা, এই পায়তারাগুলো কে আপনাদেরকে কখন কিভাবে দিল এটা তো বুঝতে পারলাম না। আমি তো এর আগে আমার যে আপনার কাছে আবারও আসবো। জি বলেন। জি, জনাব প্রফেসর হাবিব মিল্লাত, আপনার কাছে আসবো। অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব খায়রুল কবির খোকন, আপনার জন্য 2 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। আমার এর আগে কিছু কথা বলছেন, এগুলো উত্তর দিতে হয়। যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তিনি তখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসে হাজার হাজার সৈনিক এবং মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন, সেটা তার কোনো প্রমাণ নাই, এটা তাদের মন গড়া কথা। আমরা যতটুকু জানি যে স্বাধীনতা উত্তর 72 থেকে 75 এর মধ্যে এই তখন বাকশালী সরকার তখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে দেশের 40,000 ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করেছিল, বাকশাল তৈরি করে দুঃশাসন করেছিল। এটা এই দেশের মানুষ জানে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের আগুন সন্ত্রাসের কথা বললেন, আগুন সন্ত্রাস করেছে বিএনপি করেছে, তার কোনো প্রমাণ তারা দিতে পারেন না। কোনো মিডিয়াতে কোনো জায়গায় আসে নাই যে বিএনপি নেতাকর্মীরা ধরা পড়েছে। সব জায়গায় যুবলীগ ছাত্রলীগ ধরা পড়েছে, এবং সর্বশেষ যে পঙ্কজ দেবনাথ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা এবং সে রাজ্য সংসদের সদস্য, তার যে একটা পরিবহন আছে, বিহঙ্গ পরিবহন, সেই পরিবহন বাদ জ্বালিয়ে দিয়ে সে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য দায় দায়িত্ব বিএনপি গাড়ি চাপানোর জন্য করেছে। সেটা আমরা বলি নাই, সেটা বলেছে তার এলাকার আওয়ামী লীগের নেতা সংবাদ সম্মেলন করে বলেছে, পাবলিকলি বলেছে তার নির্বাচনী এলাকায়। সেটা আপনারা জানেন যে সেই কাজটি কে করেছে। এবং আমাদের দেশে এখন যে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে যে আমরা কথা বলছি, যে নির্বাচনটাকে যে তারা বলছেন যে জনগণের ভোট দিয়েছে, জনগণ তো ভোট দিতে পারে নাই, ভোটও দিয়েছে আমাদের প্রশাসন। আমরা দিনের ভোট রাতে হয়েছে, এবং সেটা সিইসি বলছেন যে আমরা যেটা বলছি যে দিনের ভোট রাতে হয়েছে, এটা সিইসি বলছেন যে ইভিএম হলে রাতে আর ব্যালট বক্স বলা হবে না, এবং সেখানে শুধু সিইসি বলেন নাই, সে শাহাদত হোসেন বলেছেন এই কথা। আর সময় নেই জনাব খায়রুল কবির খোকন, আপনার সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব প্রফেসর হাবিব মিল্লাত। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমার হাতে আর সময় নেই। জনাব খায়রুল কবির খোকন, আপনাকে ধন্যবাদ। আপনার জন্য বরাদ্দ 2 মিনিট শেষ হয়েছে। জনাব হাবিব মিল্লাত এমপি, আপনার জন্য 2 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। এটুকুই বলতে পারি যে সিইসির কথাগুলো সিইসির কথাগুলো। জনাব খায়রুল কবির খোকন, আপনার সময় শেষ। আমরা এখন 2 মিনিটে জনাব প্রফেসর হাবিব মিল্লাতের কথা শুনবো, তারপর অনুষ্ঠান শেষ করব।
সিইসির কথা ভুল ব্যাখ্যা করার সুযোগ নেই। তিনি বলেছেন বিভিন্ন লোক যে অভিযোগ করেন বা দল অভিযোগ করে যে দিনে ভোট রাতে হয়েছে, সেই জন্য ভোটে যাতে অন্য কোনো অভিযোগ করার সুযোগ না থাকে সেই জন্য ইভিএম এবং দিনের বেলা ভোট বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হয়। ব্যাখ্যা করা হবে না। পঙ্কজ দেবনাথের কথাটি যেটি বলা হয়েছে সত্যিকার অর্থে যিনি বলেছেন নিজেদের মধ্যে এলাকায় এলাকায় গ্রুপিং থাকে তারা সেই কথাটি বলেছেন একজনকে বলার জন্য, এটা অন্য কেউ বলেনি, দলের লোক বলেছে। আমরা দেখেছি বক্তব্যতে, কিন্তু তার কথা কতটুকু গুরুত্ব দিতে হবে এবং সেটা টক শোতে বলতে হবে সেটা আমি বুঝি না আসলে। আর একটি কথা, বাকশালের সময় 40,000 বাকশাল হয়েছিল কিন্তু মাত্র অল্প কয়েকদিন। যেদিন বাকশালের সমস্ত কিছু হওয়ার কথা তার আগের দিনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। সুতরাং বাকশাল সময় পায়নি দেশকে সুসংগঠিত করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য। হত্যাকাণ্ড তো পরের কথা। আর প্রমাণ চান জিয়াউর রহমান হত্যা করেছে কিনা, আপনি কয়েকদিন আগে গত সপ্তাহে শহীদ মিনারে মানববন্ধন দেখেন নাই? আত্মীয়রা এসে বলেছে যে তারা, শিশুরা এসে বলেছে, তাদের সন্তানরা, তাদের নাতিরা এসে বলেছে, তারা বলেছে যে জিয়াউর রহমানের সময় এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আমরা এর বিচার চাই। কেন আমরা আমাদের বিচার চাই, তারা বিনা অপরাধে কেন মারা গেল, এটা শহীদ মিনারে দেখেন নাই? সুতরাং অস্বীকার করে লাভ নাই। ভুল ত্রুটি রাজনীতিতে সকলেই থাকে, কারো বেশি থাকে কারো কম থাকে, এই কাজটি কিন্তু মানুষ এভাবে করে থাকে। আমরা কিন্তু কোনো কথা বলি না আপনাদের সময়। আর যথেষ্ট সময় জনগণের কাঠগড়ায় বিএনপি দাঁড়িয়েছে, কারণ বিএনপি অন্যায় অবিচার করার জন্য এই দাঁড়িয়েছে এবং জনগণ সেটা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যদি যদি শক্তি সাহস থেকে থাকে, যদি জনসমর্থন থেকে থাকে, সেই জনসমর্থন প্রমাণ করার জন্য তো আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন। আপনারা করে দেখান যে আপনাদের জনসমর্থন আছে। ধন্যবাদ। এই নিয়ে শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর ও বিশ্লেষণ জানতে সুপ্রিয় দর্শক আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়।